এবার যেদিকে নজর রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজে আবারও সংঘর্ষ। কিন্তু কী নিয়ে মূলত সংঘর্ষ, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার কারণ এবং পরিণতি বা কী হতে চলেছে। যে ছবি দেখাচ্ছি দেখুন, একেবারেই বাংলাদেশের ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা কলেজ, ফের কোন পথে বাংলাদেশের ছাত্ররা? রীতিমতো বাংলাদেশের ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলন থেকে শুরু করে আজ 2025 একেবারে দীর্ঘ বিগত দিন থেকে উত্তপ্ত রয়েছে, রণক্ষেত্রের পরিস্থিতি রয়েছে বাংলাদেশের। পুনরায় আবারও দেখুন একই রকম ছবি লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে ছবি চলছে এমনই বাংলাদেশে, ঢাকার রাজধানীতে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা কলেজের ছবি। সংঘর্ষ, রাস্তায় হামলা, মেয়েদের কলেজেও হামলা করা হয়েছে এবং মেয়েরাও আক্রান্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা কলেজ, বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন কিছু নিয়ে অবস্থান বিক্ষোভ চলে। এবং 7 কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি প্রক্রিয়াকরণের দাবিতে চলে বিক্ষোভ আন্দোলন। কিন্তু মূলত দাবি দাওয়াগুলো কি রয়েছে, কেনই বা এই আন্দোলন দীর্ঘদিন ধরে, এই সমস্ত বিষয় নিয়ে নিউজ রুম থেকে জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। দেখো, মূলত ঢাকাতে বা বাংলাদেশ জুড়ে একেবারেই বিক্ষিপ্ত পরিস্থিতি, অশান্তির পরিবেশ প্রথম দিন থেকে দেখিয়েছি। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে। অর্থাৎ ছাত্রদের এত বিক্ষোভ, এত আন্দোলন, মূলত কি জন্য, কবে কাটবে এই আন্দোলন? দেখো গৌরব, প্রথমে তোমাকে বলে রাখি যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা বলতে গেলে কিন্তু এই বাংলাদেশের সৃষ্টিটাই চলে আসবে। তার কারণ আমরা জানি যে বাংলাদেশ আজকে যে পৃথিবীর মানচিত্রে বা বিশ্ব মানচিত্রে যে বাংলাদেশ নামক নতুন দেশটা রয়েছে, এর প্রধান কারণ কিন্তু এই ছাত্র আন্দোলন। তার কারণ আমরা জানি যে যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, সে সময় কিন্তু অর্থাৎ উর্দু ভাষাকে জাতীয় ভাষা কিন্তু বলা হয়েছিল। এবং তারপরেই কিন্তু বাংলাদেশের মানুষ যে বাংলা ভাষাকে জাতীয় ভাষার দাবিতে কিন্তু আন্দোলন শুরু করে বলা চলে বাংলাদেশের ছাত্ররা। এবং 1952 সালে যে 21শে ফেব্রুয়ারি যে ছাত্ররা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিক্ষোভটা দেখাচ্ছিল যে বাংলা ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতির দাবিতে, এবং সেখানে কিন্তু নির্বিচারে গুলি চালায় পাকিস্তানের পুলিশ এবং সেখানে বেশ কয়েকজন ছাত্র মৃত্যু হয়। এবং তারপর থেকেই দেখো যে দীর্ঘ আন্দোলন, অর্থাৎ যে ছাত্র আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস সৃষ্টি কিন্তু সেইখান থেকেই। এবং তারপরেই আমরা জানি ইউনেস্কো যে 1999 সালে যে বাংলা ভাষাকে অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে যে মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে, তাও কিন্তু এই বলা চলে বাংলাদেশে এই আন্দোলন কেন্দ্র করে। সুতরাং বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এবার এইখানে যে এখন যে আন্দোলনটা চলছে, এখানে আমরা জানি শেখ হাসিনা যখন তৃতীয়বার ক্ষমতায় ফিরে 2024 সালের নির্বাচনে জয়লাভ করে, 2024 সালে জানুয়ারিতে সাধারণ নির্বাচন হয়েছিল এবং জয়লাভ করে যে ক্ষমতা ফেরে, এবং তারপরেই দেখা যায় একটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং নেতৃত্বে ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্ররা। এবং তাদের যে কোটা বিরোধী আন্দোলন, পরবর্তীতে সেই আন্দোলন কিন্তু হয়ে যায় শেখ হাসিনা বিরোধী এবং সরকার বিরোধী। তারপরে গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের পরে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তারপরে দেখো, এক কথা বলেছে যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা, তাদের সংগঠন যথেষ্ট মজবুত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এই যে মোহাম্মদ ইউনূস সরকার, তারা কিন্তু একের পর এক পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপটা অর্থাৎ 2009 থেকে যে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ এবং তাদের যে ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রলীগ, এবং বলা চলে এই যে আমরা ভাষা আন্দোলন অর্থাৎ মাতৃভাষা আন্দোলন যে ইতিহাসের কথা বললাম, এখানে কিন্তু ছাত্রলীগের ভূমিকা ছিল। এবং বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ আন্দোলন, সেখানে কিন্তু ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে মোহাম্মদ ইউনূসের সরকার। এবং তা সত্ত্বেও বলা চলে যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তাদের কিন্তু এখনও কিন্তু কোথাও যেন আন্দোলন একটা করার কিন্তু সংগঠিত করার চেষ্টা করছে নিষিদ্ধ হওয়ার পরে। পাশাপাশি যে আওয়ামী লীগ, এবং আমরা জানি শেখ হাসিনা দেশ ছাড়ার পর যেভাবে নির্বিচারে অত্যাচার হয়েছিল আওয়ামী লীগের নেতাদের ওপরে, এবং বহু নেতা দেশ ছেড়েছেন, বহু নেতা বসে গেছেন, কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাউকে পেটে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগ এখানে কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু তা সত্ত্বেও বলা চলে কোথাও যেন একটা ভয় রয়েছে এই মোহাম্মদ ইউনূসের সরকারে। এবং যেখানে এই যে আন্দোলন অর্থাৎ সেখানে ইউনূস সরকারে বসার পর যেভাবে অর্থাৎ নতুন করে যে সংস্কারের কথা বলছেন, বাংলাদেশে এক কথা বলা যায় নতুন বাংলাদেশ তৈরির কথা বলছেন, কিন্তু দেখা যায় বাংলাদেশ আদত ভুল পথে চালিত হচ্ছে। অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা যে আন্দোলনটা করেছিলেন কোটা বিরোধী আন্দোলন, এবং সেখানে পদত্যাগের পর তারা এখন চাইছেন ক্ষমতার হ্রাস নিজেদের হাতে ধরে রাখতে। অর্থাৎ বাংলাদেশে আগামী দিনে নির্বাচন যে হওয়া সম্ভব নয়, তা কিন্তু একদিকে স্পষ্ট। কারণ তুমি জানো যে 100 দিন পূর্তি উপলক্ষে মোহাম্মদ ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি কিন্তু এই কথাই বলেন যে 26-এর প্রথম দিকে হয়তো নির্বাচন হতে পারে। অর্থাৎ সুতরাং বোঝাই যাচ্ছে বাংলাদেশে একটা অস্থিরতা কিন্তু দীর্ঘস্থায়ী হতে চলেছে। আর এইখানেই কোথাও যেন বিএনপির যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্রদল, তারা কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছে যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি
করানো হোক, কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার তারা ক্ষমতা ধরেই রাখতে চাইছে। তার কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বললাম, তারা আগামী দিনে যে নতুন রাজনৈতিক দল সংগঠন তৈরি করতে চলেছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে যে সমস্ত নেতাদের জনভিত্তি রয়েছে, তারা আওয়ামী লীগের নেতা হতে পারে, বিএনপির হতে পারে, এই সমস্ত নেতাদের যার জনভিত্তি রয়েছে তাদেরকে অর্থাৎ বাংলাদেশের গুপ্তচর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ তাদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত নেতাদের বলপূর্বক এই বৈষম্য বিরোধী ছাত্রদের তৈরি রাজনৈতিক দলে যোগদান করিয়ে অর্থাৎ একটা জনভিত্তির তৈরি একটা কিন্তু চেষ্টা চলছে। এবং এইখানেই যেমন বিএনপি কিন্তু পুরোপুরি মাঠে নেমে পড়েছে, পাশাপাশি বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল, এবং যার ফলেই কিন্তু বারবার সংঘর্ষ দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের এবং ছাত্রদলের। গৌরব, কিন্তু সত্যজিৎ দেখো, মূলত তুমি যেমনটা বলে 1952 আন্দোলন ছিল ভাষার আন্দোলন, ভাষাকে মর্যাদা পাওয়ার আন্দোলন, কিন্তু এই যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, মূলত অন্তর্বর্তীকালীন সরকার আসাকালীন পরেও এই আন্দোলন তো একেবারে সরকার বিরোধী, বৈষম্য বিরোধী। কিন্তু দেখো রীতিমতো টর্চার, অত্যাচার, মেয়েদের উপর আক্রমণ, ভাঙচুর থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা কিছুই বাকি নেই। আর এখানে দাঁড়িয়ে থেকে আবারও ঢাকা কলেজ বনাম ঢাকা ইউনিভার্সিটি। মূলত ছাত্রদের আন্দোলন, ছাত্রদের বিক্ষোভ মূলত কোথায় গিয়ে ঠেকতে পারে, ভবিষ্যৎ কোথায়? দেখো, একটা কথাই বলা চলে, খুব প্রচণ্ড অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে। তার কারণ বাংলাদেশে দেখো সুশাসন তা কারা দিতে পারে? নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। কিন্তু এই যে উপদেষ্টা সরকার রয়েছে, এরা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নয়। একথায় বলা চলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন, এবং তারপরে যে শেখ হাসিনা দেশ ছাড়েন এবং সেইখানেই ক্ষমতায় এসে বসে। অর্থাৎ যে মোহাম্মদ ইউনূস, এক কথায় বলা চলে বাংলাদেশের প্রথম নোবেল জয়ী অর্থনীতিবিদ, সেখানে একটা কিন্তু তার কিন্তু সম্মানের জায়গা তৈরি হয়েছিল, এবং যার ফলে সাধারণ মানুষ ভেবেছিলেন যে তিনি ক্ষমতায় বসে হয়তো বাংলাদেশকে নতুন দিশা দেখাবেন, আর যার ফলে তার ফলে একটা জনভীতি তৈরি হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে, গত 5 মাসে কিন্তু বাংলাদেশকে বলা চলে রসাতলে নিয়ে চলে গেছেন। তার কারণ যেখানে তোমাকে বলে রাখবো যে বাংলাদেশের জনগণ এখন যেটা বলছেন যে জিনিসপত্র কেনার জন্য বাজারে গিয়ে বা পকেটে হাত নয়, হাত দিতে হচ্ছে মাথায়। অর্থাৎ জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে মধ্যবিত্ত নাগালের এবার, অর্থাৎ কোনো কিছু চিন্তা কর, বাজার করতে গেলে যে পকেট থেকে লোকে টাকা বের করে টাকা দেবে তা নয়, মাথায় হাত দিতে হচ্ছে। তার কারণ মূল্যবৃদ্ধি। আর এইখানেই কোথাও যেন সাধারণ মানুষের অসন্তোষটা বাড়ছে। দেখো দীর্ঘদিন কিন্তু আন্দোলন চলছে, শুধুমাত্র যে ছাত্র আন্দোলন তা নয়। আমরা জানি বাংলাদেশে যে সরকারি চাকরিতে যারা রয়েছেন তাদের কিন্তু কয়েকদিন আগে কিন্তু রেল অবরোধ ছিল এবং রেল বন্ধ ছিল। সেখানে বিষয়টা এসেছিল যে যারা কর্মচারী রয়েছেন রেল দপ্তরে, তাদের বেতন, সুযোগ সুবিধা কোথাও যেন কমিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ইতিহাসে অর্থাৎ সারা বিশ্বে বিরল ঘটনা। তখন এইরকম ঘটনা সরকারি চাকরিতে কখনোই হয়নি যে যে বেতনটা পেয়েছেন সেই বেতন তাকে কমিয়ে দেওয়া হয়। কিন্তু এইখানেই বলা চলে অস্থিরতা কিন্তু প্রকাশ্যে চলেছে। অর্থাৎ যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি একটা স্লোগান দিয়েছিলেন, সেখানে কোথাও যেন ফাটল ধরে গেছে। তিনি বাংলাদেশকে সে পথে পরিচালিত করতে পারছে না। অন্য অংশ যদি বলো তুমি, বিভিন্ন দেশ থেকে যে বিষয়টা সামনে এসেছে যে আগামী দিনে হয়তো বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে, এবং এইখানেই বলা চলে যে বাংলাদেশ ইউনিট সরকারের বিরুদ্ধে যে জনভিত্তি তৈরি হয়েছে, এখানে ভয়টা পাচ্ছে না। আর সেই কারণেই বারবার পুলিশ, কোথাও সেনাবাহিনী নামিয়ে দেওয়া হচ্ছে এই কারণেই যে ছাত্র আন্দোলন যে চলছে বা বিরোধী মানুষ যারা আন্দোলন করছে বারবার মাঠে নেমে, তাই ছত্রভঙ্গ করার কিন্তু একটা চেষ্টা চলছে এই মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও দেখো বিভিন্ন ইস্যুতে যদি বলি, কয়েকদিনে যে রেল বন্ধ ছিল, সেইখানে দেখো মানুষ স্টেশনে এসছেন, কোথাও যাত্রা করার জন্য স্টেশনে টিকিট কেটেছেন, ট্রেনের টিকিট, অথচ সেই মানুষকে যাত্রা করতে হচ্ছে বাসে করে। সরকার ট্রেনের পরিবর্তে বাসের ব্যবস্থা করেছে। আর এইখানেই সত্যজিৎ, এখানে কোথায় সুকাঠামো, সুশাসন, পরিকাঠামোগত অভাব? এখানে তো সবকিছু লক্ষ্য করা যাচ্ছে, সবকিছু একেবারে অব্যাহত রয়েছে। কিন্তু দেখো মূলত সুশাসনটা কোথায়? মোহাম্মদ ইউনূস বারংবার বলেন তিনি শান্তশিষ্ট ভদ্র স্বভাবের লোক, তিনি সুশাসন চান, কিন্তু মূলত সুশাসনটা কোথায়? সেখানে দাঁড়িয়ে থেকে ছাত্রদের যে বিক্ষোভ আন্দোলন, আর যা থেকে মূলত এই অস্থিরতার পরিবেশ, আবারও কি কোথাও সেনাবাহিনীর কবজায় আসতে চলেছে বাংলাদেশ? সেখানে সেনাবাহিনী এবার শাসন করবে বাংলাদেশ, কেননা যেরকম অস্থির পরিস্থিতি। সত্যজিৎ, একদমই তাই। গৌরব, দেখো তোমাকে বলে রাখি, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে যদি বলি, নির্বাচিত কোনো সরকার কিন্তু তাদের 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। তার কারণ বারবার কিন্তু হস্তক্ষেপ করেছে সেনা। আর কোনো প্রধানমন্ত্রী যদি সেনার বিরুদ্ধে গেছেন, তা কিন্তু তার পতন অনিবার্য হয়ে উঠেছে। তার প্রমাণ আমরা দেখেছি যদি বলি ইমরান খান, এবং তিনি সেনার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন, যার ফলে তা কিন্তু জেলে অবস্থান করতে হয়েছে। ঠিক একই রকমভাবে বাংলাদেশেও কিন্তু বারবার সেনা শাসন হয়েছে, সেনা অভ্যুত্থান হয়েছে। এবং এই শেখ হাসিনা যখন ছিলেন, এর আগে যে প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেখানেও কিন্তু সেনা অভ্যুত্থানের বিষয় সামনে এসেছে 2012 সালে, এবং
সেখানে বলা চলে এক কথায় বলা যায় সেখানের উপর এক নির্মম একটা কিন্তু চক্রান্ত শুরু হয়েছে সেনাদের পক্ষ থেকে, কিন্তু সেখান থেকে কিন্তু বেঁচে ফিরেছিলেন শেখ হাসিনা। এবং তা সত্ত্বেও বলা চলে যে সেনা শাসন খুব একটা অস্বাভাবিক কিছু নয়, যে কোনো সময় হয়ে উঠতে পারে। অর্থাৎ বাংলাদেশের সেনা যে মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে চলছে, অর্থাৎ এই যে বৈষম্য ছাত্ররা যারা রয়েছেন তারা তো নির্বাচিত সরকার নয়, আর সেই কারণে সেনাবাহিনী হয়তো হস্তক্ষেপ করলেও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরির স্লোগানটা দিয়েছিল মোহাম্মদ ইউনূস, কিন্তু আদতে বাংলাদেশ কিন্তু দেউলিয়া হওয়ার পথে, যার ফলে সাধারণ মানুষও বুঝতে পারছেন যে মোহাম্মদ ইউনূসের সরকার, যে উপদেষ্টা সরকার রয়েছে, সেই সরকার দেশকে পরিচালিত করতে ব্যর্থ। আর সেই কারণেই মানুষ কিন্তু বারবার মাঠে নেমে এসেছেন, আর সেই কারণে কিন্তু বারবার হিংসাত্মক রূপ নিচ্ছে গোটা বাংলাদেশ। পাশাপাশি ছাত্ররাও, কোথাও ছাত্রলীগ বনাম ছাত্রদল, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র বনাম বিএনপির ছাত্রদল, বারবার কিন্তু এই বিষয়ে সামনে এসেছে। এবং বাদ যাচ্ছে না মহিলারাও, মহিলা কলেজেও যেন ভাঙচুর চলছে, মারধর চলছে, পাশাপাশি এই আন্দোলন কিন্তু বারবার কিন্তু চোখে পড়ছে। গৌরব, একেবারে জলকানাম কামান দেওয়া হচ্ছে সেখানে, তোমার সেখানে রীতিমতো তাড়া করা হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, একজন আরেকজনের উপরে ইট পাটকেল ছুটছেন এবং এক পক্ষ অপর পক্ষের দিকে ছুটছেন এমনটা। কিন্তু দেখো মূলত আন্দোলনেই কি শুরু, আন্দোলনেই কি শেষ হতে চলেছে, আবারও একই রকম পরিস্থিতি কি আবারও ঘুরে ফিরে আসতে চলেছে? অর্থাৎ যেখানে দেখা গিয়েছিল ছাত্র আন্দোলন থেকে শুরু, ছাত্র আন্দোলনেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আবারও কি একই রকম পরিস্থিতি? দেখো এখানে তোমাকে বলে রাখবো যে মোহাম্মদ ইউনূসের সরকার যে ক্ষমতায় এসছে, পেছনে সমর্থন কাদের ছিল? অর্থাৎ যে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে সমর্থনটা কিন্তু ছিল জামাতের। অর্থাৎ জামাত কিন্তু একটা জঙ্গি সংগঠন। অর্থাৎ এই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। অর্থাৎ বলা যায় যে জামাত একটা মৌলবাদী একটা সংগঠন। এবার তারা যখন ক্ষমতা, অর্থাৎ শেখ হাসিনা পতনের পরে যে ইউনূস সরকার বসার পর আমরা জানি বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার বাড়িও কিন্তু আক্রান্ত হয়েছিল। অর্থাৎ ইঙ্গিত কিন্তু স্পষ্ট ছিল যে বাংলাদেশে আইনের শাসন নয়, আগামী দিনে শরীয়ত শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। আর যার ফলেই আইন কানুন অর্থাৎ বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংসের মুখে, এবং এইখানেই আতঙ্ক তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আর যার ফলে কোথাও মানুষ যখন সুযোগ পাচ্ছেন তখন পথে বেরিয়ে আসছেন, আন্দোলন করছে, যার ফলে কিন্তু কোথাও পুলিশ, কোথাও সেনাবাহিনী কিন্তু লেলিয়ে দেওয়া হচ্ছে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য। গৌরব, সত্যি দেখো, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার গঠনের পর থেকে একদিনও বলা যেতে পারে একদিনও শান্ত থাকেনি বাংলাদেশ। প্রতিনিয়ত কোথাও বিক্ষোভ, কোথাও আন্দোলন, কোথাও সমাবেশ হতেই চলেছে। একেবারে আজ 2025 দাঁড়িয়ে নতুন বছরেও একই রকম ছবি। কিন্তু মূলত কবে সুশাসন আসবে বাংলাদেশে, কবে বা শান্তি ফিরবে বাংলাদেশে, মূলত সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ইউনূস সরকার কি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না এখনো পর্যন্ত? দেখো তোমাকে বলে রাখি যে মৌলবাদী সংগঠন এই তো শুধু একবার নয়, বারবার কিন্তু নানান ইস্যুতে প্রচার করে। আমরা দুর্গাপূজার সময় দেখেছি, বিশেষ দুর্গা মণ্ডপে ভাঙচুর করা হয়েছে, কোথাও দুর্গা মণ্ডপের মাইকে গিয়ে তারা কিন্তু মুসলিম সংগঠনের হয়ে প্রচার করেছেন। ফলে এইখানে কিন্তু মোহাম্মদ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে আগামী দিনে বাংলাদেশ মৌলবাদীদের হাতে যেতে চলেছে। এবার দেখো এই ইউনূস সরকারে বসার পর আমরা জানি যে কুখ্যাত জঙ্গি যারা কিন্তু জেলে বন্দী ছিলেন শেখ হাসিনা আমলে 270 জন, সেই 270 জন জঙ্গি কিন্তু জেল থেকে মুক্তি দেন এই মোহাম্মদ ইউনূস সরকার। এবং পাশাপাশি প্রায় 800-এর বেশি যারা অপরাধী, নানান বিরুদ্ধে মামলা রয়েছে তার বিরুদ্ধে, কোথাও খুন, কোথাও ধর্ষণ এর মামলায় রয়েছে, সে সমস্ত 800-এর বেশি অর্থাৎ অপরাধীকে কিন্তু মুক্ত করে দেয় মোহাম্মদ ইউনূস সরকার। অর্থাৎ বলা চলে এই অপরাধীরা, এই জঙ্গিরা তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে। এবং শুধু তারা যে শুধু ভারত বিরোধী স্লোগান তা নয়, বাংলাদেশেই কিন্তু অরাজকতার সৃষ্টি করে চলেছেন। এবং তুমি জানো যে সংখ্যালঘুরা তো অত্যাচার হচ্ছেনই, পাশাপাশি বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ কিন্তু বারবার কিন্তু কোথাও বাড়িঘর লুটপাট করা হচ্ছে, কোথাও দোকান ভাঙচুর করা হচ্ছে। তুমি জানো এই ইউনূস সরকারে বসার পর একটা অংশ, অর্থাৎ এই যে বৈষম্যবিরোধী ছাত্ররা যারা ক্ষমতায় রয়েছেন তারা একবার ঘোষণা করেছিলেন যে জিনিসপত্রের দাম এইরকম হয়ে যাবে। এইখানে কিন্তু বলা যায় বাংলাদেশের ব্যবসায়ীরা তারা কিন্তু খেপে গিয়েছিলেন যে তাদের একটা আমদানির তো রেট রয়েছে, কিন্তু সেইখানে না বুঝে একটা সরকার পক্ষ একটা দাম ধরে তা তো হতে পারে না, কারণ তাদের আমদানির বজায় রেখে আমদানি তাদের সমস্ত খরচার বজায় তারপরে তো তার দাম নির্ধারণ করেন। কিন্তু এখানে বৈষম্যবিরোধী ছাত্ররা যে দামটা নির্ধারণ করে দেন তা কিন্তু তাদের আমদানির থেকে অনেকটা কম, অর্থাৎ জিনিসপত্র যে দামে কিনে নিয়ে এসছে তাতে কমে তাকে বিক্রি করতে হবে। এরপর অনেক কিন্তু সে সময় ব্যবসা বন্ধ করতে বাধ্য হন। সুতরাং বলা চলে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র যে সরকার, অর্থাৎ যে মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে আগামী দিনে বাংলাদেশকে শরীয়ত শাসনের দিকে নিয়ে যেতে চান জঙ্গি সমর্থনে,
তা ইঙ্গিত করতে স্পষ্ট, কিন্তু আর যার ফলে কিন্তু মানুষ কোথাও যেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর কোথাও যেন মানুষ হাঁপ ছেড়ে উঠেছেন, কোথাও যেন সাহসটা পাচ্ছে না, যার ফলে বারবার কিন্তু আন্দোলন সংগঠিত হচ্ছে। এবং দেখো আগামী যে 1 ফেব্রুয়ারিতে কিন্তু আওয়ামী লীগেরই কিন্তু বাংলাদেশে আন্দোলনে নামার কথা, ফলে আরও একবার কিন্তু রক্তাক্ত হতে পারে বাংলাদেশ। এখন দেখ, কারণ তোমাকে বলে রাখি যে মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু বলেই রেখেছে যে তারা আগামী দিনে কিন্তু এই আওয়ামী লীগের কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিকে তারা সফল করতে দেবে না। অর্থাৎ বলাই চলে পুলিশ প্রশাসন সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে মাঠে নামার জন্য প্রস্তুত। গৌরব, একেবারে নজর থাকবে আমাদের বাংলাদেশে পরবর্তীতে নতুন করে কোন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই ছাত্রদের আন্দোলনকে ভিত্তি করেই পুনরায়। ধন্যবাদ তোমাকে সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।